বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের আদর্শ গ্যাস ও এর গতিতত্ত্ব থেকে আসা দিনাজপুর বোর্ড 2022-এ যে কোয়েশ্চেনটা আসছে সেটা সম্বন্ধে আলোচনা করব। চলো দিনাজপুর বোর্ড 2022-এ কোয়েশ্চেনটা আমরা সলভ করা শুরু করে দিই। তো প্রথমে কি বলা আছে? প্রথমে বলা আছে যে একটি নাইট্রোজেন গ্যাস দ্বারা একটি পাত্র 20 ATM চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভর্তি করা হয়েছে। এরপর অর্ধেক ভরের গ্যাস বের করে দেওয়া হলো, অর্থাৎ আয়তনটা কমাই দিছে। অর্থাৎ আয়তনটা প্রথমে ছিল ভি, ধরো প্রথমে আয়তনটা যদি ভি থাকে, পরবর্তীতে আয়তনটা V/2 বা হাফ অফ ভি করে দিছে। তারপরে গ্যাসের তাপমাত্রাও বাড়াই দিছে। প্রথমে 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, অর্থাৎ 300 কেলভিন ছিল, পরে 87 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন করে দিছে। এরপর বলছে যে আমাদের গ নাম্বারের পরমাদ্রতা বলতে তো আমরা বুঝি ক আর খ নিয়ে কারোর প্রবলেম হবে না, আই থিঙ্ক। তারপর হলো গ নাম্বারে হলো প্রাথমিক অবস্থায় নাইট্রোজেন গ্যাসের অণুগুলোর মূল গড় বর্গবেগ বা CRMS-এর ভ্যালুটা বের করতে বলছে। সো গ নাম্বারে দেওয়া আছে কি, প্রাথমিক অবস্থায় নাইট্রোজেন গ্যাসের অণুগুলোর মূল গড় বর্গবেগ বা CRMS-এর ভ্যালুটা বের করতে বলছে। সো এইটা আমাদেরকে বের করতে হবে। সো চলো বের করি। প্রথমে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো আমরা লিখব। প্রথমে দেওয়া আছে কি, দেখো প্রথমে দেওয়া আছে গ নাম্বার, প্রথমে দেওয়া আছে গিভেন দেওয়া আছে যে P1 সমান দিয়েছে হলো 20, P1 সমান 20 ATM এবং আমাদের P1-এর ভ্যালুটা লাগবে না, আমাদের যেহেতু CRMS-এর ভ্যালু বের করতে বলছে, তাহলে আমাদেরকে 3R-এর ভ্যালুটা লাগবে। R = 8.314 জুল মোল পার কেলভিন এবং T এর ভ্যালুটা দিয়ে দিছে 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। সুতরাং আমরা জানি যে CRMS সমান হলো √3RT ডিভাইডেড বাই ওই গ্যাসের মোলার মাসটা। সো এখানে গ্যাসটা কি ছিল? নাইট্রোজেন গ্যাস। গ্যাসটা ছিল নাইট্রোজেন গ্যাস। তাই নাইট্রোজেন গ্যাসের মোলার মাস কত আমরা জানি? নাইট্রোজেন গ্যাসের মোলার মাস হলো 14×28 গ্রাম পার মোল। 28 গ্রাম পার মোল। তাইলে যেহেতু এখানে আমরা CRMS-এর ভ্যালু বের করতেছি, CRMS-এর ভ্যালুতে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে CRMS-এর ভ্যালুতে আমাদের সবসময় কেজিতে বসাইতে হয়। তাহলে এটাকে আমরা কেজিতে নিয়ে চলে যাব। 28 × 10⁻³ কেজি পার মোল। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দিই। 3 তো 3 এর মতোই থাকবে, ইন্টু R এর ভ্যালু হচ্ছে 8.314, T এর ভ্যালু হচ্ছে 300, আর M এর ভ্যালু হচ্ছে 28 × 10⁻³ তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসে হলো √3 × 8.314 × 300, 3 × 8.314 × 300 ডিভাইডেড বাই 28 × 10⁻³ 3, 28 × 10⁻³। তাহলে অ্যান্সারটা আসলে 516.94। তাহলে অ্যান্সারটা কত আসে? অ্যান্সারটা আসে হলো 516.94 MS−1, যেহেতু মূল গড় বর্গবেগ বের করতে বলছে। সুতরাং নাইট্রোজেন গ্যাসের মূল গড় বর্গবেগ সমান 516.94 MS−1। এখন আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। ঘ নাম্বারে কী বলা আছে দেখতে হবে। ঘ নাম্বার কোয়েশ্চেনে কী বলছে? ঘ নাম্বার কোয়েশ্চেনে বলছে
যে পরবর্তীত অবস্থায় গ্যাসের চাপ পূর্বের চাপের চেয়ে কম হবে না বেশি হবে, গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত। তো চলো আমরা গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দিয়ে ফেলি। সো আমাদের প্রথমে উদ্দীপকটা দেখে নিই। উদ্দীপকে কী বলা আছে যে একটা নাইট্রোজেন গ্যাস দ্বারা একটি পাত্র 20 atm চাপে, অর্থাৎ চাপটা চেঞ্জ হবে এবং তাপমাত্রাটা চেঞ্জ হবে এবং এন চেঞ্জ হবে না, কিন্তু অর্ধেক ভরের গ্যাস বের করে দেওয়া হলো, অর্থাৎ এন চেঞ্জ হবে বাট ভি চেঞ্জ হবে না। ভি কনস্ট্যান্ট, এখানে ভি কনস্ট্যান্ট, বুঝছো? এখানে ভি কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট না, তার মানে বুঝতে পারছি। চলো করে ফেলা যাক। এখানে দেওয়া আছে তো আমরা একটু খেয়াল করি যে আমাদের ঘ নাম্বারে কী বলছে, ঘ নাম্বারে কী কী দেওয়া আছে আমরা একটু নোটিস করলেই দেখব যে ঘ নাম্বারে দেওয়া আছে হলো যে গিভেন দেওয়া আছে হলো P1 এর ভ্যালুটা দেওয়া আছে, P1 এর ভ্যালুটা দেওয়া আছে হলো 20 atm। তারপরে N1 এর ভ্যালুটা দেওয়া আছে W/M। তারপরে PV=N, আর এর ভ্যালু তো সকলে জানে। T1 এর ভ্যালু দেওয়া আছে 300 কেলভিন। তারপরে এখন আমরা P2 চলে যাই। আর ভি তো কনস্ট্যান্ট, ভি বাড়বে কমবে না, এখানে বলেই দিছে যে ভি এর কোনো কথাবার্তা নেই, তার মানে ভি কনস্ট্যান্ট। তো P2 এর ভ্যালুটা আমরা বের করব। তো V2 এর ভ্যালু ভি লাগবে না, N2 এর ভ্যালুটা কত হবে? এখন আমাদের বলছে কি অর্ধেক ভর বের করে দিচ্ছে, তার মানে W/2 হয়ে যাবে। তারপরে M তো M এর মতনই থাকবে। তারপরে N1 T1, তারপর হলো T2 এর ভ্যালুটা হচ্ছে আমরা দেখছিলাম 360 কেলভিন দেওয়া আছে বা 87 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। সুতরাং আমরা একটা জিনিস জানি না যে P1V1/N1 T1 P2 V2/N2 T2, জানি তো। এখানে ভি দুইটা তো কনস্ট্যান্ট, ভি দুইটা কাটাকাটি চলে যাবে, ভি দুইটা কনস্ট্যান্ট কাটাকাটি চলে যাবে। এখানে আমরা লিখতে পারবো যে P1/N1 T1 P2/N2 T2। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি না যে P1 এর ভ্যালু আমরা জানি 20, N1 এর ভ্যালু আমরা জানি W/28 ইন্টু T1 এর ভ্যালু হচ্ছে 300। P2 এর ভ্যালু কত? P2 এর ভ্যালু আমরা জানি না, P2 এর ভ্যালু বের করব। N2 এর ভ্যালু হচ্ছে W/2, বা এটা না লিখে 28 ইন্টু 2 করলে কত হয়? W/56 লেখা যায়, W/56 ইন্টু 360। তাহলে এই ডাব্লিউ আর এই ডাব্লিউ কাটাকুটি। তারপরে 360কে 56 দিয়ে ভাগ করলে কত হয়? মেবি 47/5 না কিছু একটা হয়। আচ্ছা ভাগ করে দেখি। 360/47, 360/47, 56, 45/7, P2/45/7। তাহলে P1 কত আছে ওখানে আছে হলো 200। P1 1/28 ইন্টু 300, 1/28 ইন্টু 300 P2 আরে P1 কেন লাগছে আবার 20 হবে, P2/45/7। এই 45/7টাকে এই পাশে নিয়ে চলে আসলে এই পুরোটার ভ্যালু হবে হলো, আগে আমরা ক্যালকুলেটরে বসাই, 20/1/28 ইন্টু 300, 28 ইন্টু 300 ইন্টু ওই 45/7 তো ভাগাকারি ছিল, এখানে এসে গুণ হয়ে যাবে, আসছে 12 atm। P2 এর ভ্যালুটা আসছে 12। সো P2 সমান কত আসছে?
P2 সমান আসছে হলো 12 ATM, অর্থাৎ P1 ইজ গ্রেটার দেন P2। কোশ্চেনে কি বলা ছিল, পূর্বের চাপের চেয়ে তাই পূর্বের চাপের চেয়ে কম, চেয়ে বর্তমান চাপ কম, বর্তমান চাপ কম। তো আশা করছি সবাই বুঝতে পারছো ম্যাথটা, এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, টাটা, বাই বাই।